তাসের ঘর এটা হলো একটি বাগধারা, যার অর্থ হলো ক্ষণভঙ্গুর, অর্থাৎ যা সহজেই ভেঙে যায়। লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত তাসের ঘর গল্পের মধ্যেও আমরা এমন একটা সংসারকে দেখতে পাই যা খুবই ক্ষণভঙ্গুর এবং বাইরে থেকে হয়তো তার চাকচিক্য বজায় রয়েছে, কিন্তু ভেতরে ভেতরে সেই সংসারে ঘুণ ধরে গেছে, যার জন্য সামান্য আঘাতে সেটা ভেঙে পড়েছে। আজকে আমাদের পাঠ্য লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প তাসের ঘর। এই গল্পটা পড়ার আগে আমাদের লেখক পরিচিতি সম্পর্কে জেনে নেওয়া দরকার। লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1898 সালে পশ্চিমবঙ্গের বীরভূমের লাভপুরে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম হরিদাস বন্দ্যোপাধ্যায় ও মা প্রভাবতী দেবী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমসাময়িক কালে তিন বন্দ্যোপাধ্যায় তাদের লেখনী শুরু করেছিলেন। তিন বন্দ্যোপাধ্যায় হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং আমাদের আলোচ্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এরা তিনজনে সম্পূর্ণ স্বতন্ত্রভাবে রচনা করেছিলেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনার মধ্যে আমরা দেখতে পাই শহুরে জীবনযাত্রা, তৎকালীন সময়ের চিত্র, সমাজের চিত্র এবং জমিদারি প্রথা, নরনারীদের চরিত্রের স্খলন, তাদের চারিত্রিক পতন, এবং আদিবাসীদের নিয়ে, কোল ভিল, এই সমস্তদের নিয়ে তিনি রচনা করেছিলেন। তিনি অসংখ্য উপন্যাস, ছোট গল্প এই সমস্ত রচনা করেছিলেন। উপন্যাসের মধ্যে তোমাদের লেখক পরিচিতির মধ্যে দেয়া রয়েছে যে নামগুলো, তাদের মধ্যে দুটো জেনে রাখতে হবে, যেমন ধরো গণদেবতা এবং আরোগ্য নিকেতন। আর ছোট গল্পের মধ্যে হচ্ছে জলসা ঘর, নারী ও নাগিনী। তিনি অসংখ্য পুরস্কার পেয়েছিলেন। তার মধ্যে দুটি উল্লেখযোগ্য হচ্ছে রবীন্দ্র পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কার। এছাড়া তিনি পদ্মশ্রী, পদ্মভূষণ সমস্ত উপাধি তিনি লাভ করেছিলেন। 1971 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়েছিল। যেহেতু এই গল্পটা খুব বড় একটা গল্প, তাই আমি দুটো ভিডিওর মধ্যে ভাগ করে এই গল্পটা তোমাদের শোনাবো। তাহলে চলো গল্পতে আমরা কি আছে দেখে নিই। অমর শখ করিয়া চায়ের বাসনের একটা সেট কিনিয়াছিল। 6টা পিরিচ, পেয়ালা, চা দানি ইত্যাদি রংচং করা সুদৃশ্য জিনিস। দামও নিতান্ত অল্প নয়, 4 টাকা। মধ্যবিত্ত গৃহস্থের পক্ষে অনেক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অমর এই গল্পের নায়ক চরিত্র, এবং সে শখ করে কি কিনেছে না 6টা পিরিচ পেয়ালা, মানে কাপ, প্লেট এইসব নিয়ে, চাদানি ইত্যাদি নিয়ে 6টা, মোট 6টা। আর তখনকার দিনে, মানে অনেক আগেকার সময়ের কথা বলা হচ্ছে, যার জন্য 4 টাকা দাম নিয়েছে এই সেটটার। এই 4 টাকা দামেরও তখনকার দিনে অনেক মূল্য ছিল। তখনকার দিনে 4 টাকা মানে অনেক টাকা আর কি, মধ্যবিত্ত গৃহস্থের পক্ষে অনেক টাকা। অমরের মায়ের হুকুম ছিল, সেটটি যত্ন করে তুলে রেখো বৌমা, কুটুম্ব সজ্জন এলে, ভদ্রলোকজন এলে বের করো। কলিকাতা প্রবাসী হরেন্দ্র বাবুরা দেশে আসিয়াছেন। আজ তাহাদের বাড়ির মেয়েরা অমরদের বাড়িতে বেড়াইতে আসিবেন। তাহারই উদ্যোগ আয়োজনে বাড়িতে বেশ সমারোহ পড়িয়া গিয়াছে। সমারোহ মানে আয়োজন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অমরের মা তার বৌমাকে হুকুম দিয়েছিল যে ওই সেটটা তুলে রাখবার জন্য, এবং যখন কোনো কুটুমরা বাড়িতে আসবে, তাদের আতিথেয়তা করা হবে, তখন ওই কাপ ডিশের সেটটা বার করবে। আর কলকাতা প্রবাসী হরেন্দ্র বাবুরা মানে হচ্ছে তারা আগে হয়তো এই অমরদের গ্রামে থাকতো, কিন্তু এখন তারা বর্তমানে কলকাতায় থাকে, এবং কলকাতায় বলছে কলকাতা প্রবাসী। তারা এখন নিজেদের দেশে মানে গ্রামের বাড়িতে এসেছে, এবং যার জন্য অমরদের বাড়িতে তাদের মেয়েরা বেড়াতে আসবে।
তার জন্য নানা রকম আয়োজন চলছে। মা বলিলেন, চায়ের সেটটা আজ বার করো তো গৌরী। গৌরী বাড়ির মেয়ে, অমরের অবিবাহিতা ভগ্নী। ভগ্নী মানে বোন। এখানে আমরা দেখতে পাচ্ছি চায়ের সেটটা এখানে গৌরীকে মা বার করতে বলল। মা চাবির গোছাটা গৌরীর হাতে দিলেন। গৌরী বাসনের ঘর খুলিয়া জার্মান সিলভারের ট্রে সমেত সেটটি বাহির করিয়া আনিয়া বলিল, 5টা কাপ রয়েছে কেন মা? আর একটা কাপ কি হলো? এই দেখো বাপু, সবে এই আমি বের করে আনছি, আমায় দোষ দিও না যেন। তাহলে দেখতে পাচ্ছে গৌরী এখানে সেটটা যখন বার করছে তখন দেখছি যে একটা কাপ কম আছে, এখানে 5টা কাপ রয়েছে। বিরক্ত হইয়া মা বলিলেন, দেখো না ভালো করে খুঁজে, ঘরেই কোথাও আছে, পাখা হয়ে উড়ে তো যাবে না। গৌরী সেটটা সেইখানে নামাইয়া আবার ভালো করিয়া ঘর খুঁজিয়া আসিয়া বলিল, পাখাই হলো না কেউ খেয়েই ফেললো সে আমি জানি না বাপু, তবে ঘরের মধ্যে কোথাও নেই। তাহলে সেটটা গৌরী অনেক খুঁজেও কিন্তু ঘরের মধ্যে পেল না। তখন মা তাকে বলছে যে ভালো করে খুঁজতে, কিন্তু তা পাখা হয়তো উড়ে চলে যায়নি, কিন্তু গৌরী সেটা খুঁজে পাচ্ছে না। দুমদাম করিয়া মা ঘরে প্রবেশ করিতে করিতে বলিলেন, তোমার দোষ কি মা? আমার কপালের দোষ। তোমরা সব চোখ কপালের ওপর তুলে কাজ করো, নিচের জিনিস দেখতে পাও না। চোখ কপালে তুলে মানে হচ্ছে ঠিক মতো খুঁজে দেখে না, হ্যাঁ, মানে ওপর ওপর দেখে, ভালো করে দেখে না। তাই বলছে চোখ কপালের ওপর তুলে কাজ করো, নিচের জিনিস দেখতে পাও না। গৌরীর চোখ হয়তো কপালের ওপরেই উঠিয়া থাকে, কিন্তু এক্ষেত্রে গৌরীর অপরাধ প্রমাণিত হইল না, পেয়ালাটা খুঁজিয়া পাওয়া গেল না। তাহলে সে হয়তো সত্যি চোখ কপালে তুলে কাজ করে, অর্থাৎ সে ভালো করে জিনিসপত্র খুঁজে দেখে না, এটা তার একটা চারিত্রিক সমস্যা। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সত্যি চায়ের কাপটা নেই, তাকে দোষ দেওয়া যায় না। মা হাঁকিলেন, বৌমা বৌমা। বৌমা অমরের স্ত্রী শৈল ওপরে তখন ঘর দুয়ার ঝাড়িয়া পরিষ্কার করিয়া অতিথিদের বসিবার স্থান করিতেছিল। সে নিচে আসিয়া শাশুড়ির কাছে দাঁড়াইয়া বলিল, আমায় ডাকছেন? শাশুড়ি বাসনন্ত প্রাণ, সিন্ধুকের চাবি পুত্রদের দিয়া বাসনের ঘরের চাবি লইয়া বাঁচিয়া আছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শৈল হলো এই গল্পের নায়ক অমরের স্ত্রী, তাকে তার শাশুড়ি যখন ডাকছে সে নিচে এসেছে, এবং এখানে শাশুড়ি হলো একেবারে বাসনান্ত প্রাণ, মানে হচ্ছে সে বাসন খুব ভালোবাসে এবং তার সংসার অন্তপ্রাণ, মানে সংসারের সে হচ্ছে সংসারকে সে খুব ভালোবাসে, যার জন্য তার অর্থের উপর লোভ নেই। সিন্ধুকের চাবি সে তার ছেলেদের হাতে দিয়ে দিয়েছে, কিন্তু বাসনের আলমারির চাবি সে তার নিজের কাছেই রেখেছে। পেয়ালাটার খোঁজ না পাইয়া ফুটন্ত তৈলে নিক্ষিপ্ত বার্তাকুর মতো সশব্দে জ্বলিতেছিলেন। তিনি বলিলেন, হ্যাঁ গো রাজার কন্যে, নইলে বৌমা বলে ডাকা কি ওই বাউরিদের না ডোমেদের? তাহলে তিনি বললেন যে তিনি এমনিতেই রেগেছিলেন। তখন বৌমা বললেন যে, বৌমা এসে বলল যে আমায় ডাকছেন? তখন বলল, হ্যাঁ গো রাজা, মানে তখন সে একটুখানি মানে তার শাশুড়ি একটু ক্রুদ্ধ হয়েই ছিল, তাই বলছে যে তোমাকেই তো বৌমা বলে ডাকি, তাই তো আমি তো তোমাকেই ডাকছি, আমি কি অন্য কাউকে ডাকছি, এরকম বলছে। আর এই কথাটার মানে হচ্ছে ফুটন্ত তেলে নিক্ষিপ্ত বার্তাকু, মানে হচ্ছে ফুটন্ত তেলে বেগুন দিলে যেরকম শব্দ হয় সেই রকমই এখানে তিনি সশব্দে জ্বলছিলেন। শৈল নীরবেই দাঁড়াইয়া রহিল, উত্তর করা তাহার অভ্যাস নয়। তাহলে আমরা শৈলকে দেখতে পাচ্ছি কি যে সে অত্যন্ত নিরীহ টাইপের, নিরীহ স্বভাবে, সে বড়দের সম্মান করে, যার জন্য সে তার শাশুড়ির কথার কোনো উত্তর করলো না। শাশুড়ি তাকে ঝেঁঝে মানে বিভিন্ন রকম রেগে গিয়ে কথা বলছে, কিন্তু সে উত্তর করছে না। শাশুড়ি বলিলেন, একটা পেয়ালা পাওয়া যাচ্ছে না কেন, কি হলো? একটু নীরব থাকিয়া বধূ বলিল, ওটা আমি ভেঙে ফেলেছি মা। শাশুড়ি কিছুক্ষণ বধূর মুখের দিকে চাহিয়া তাকিয়া বলিলেন, বেশ করেছো মা, কি আর বলবো বলো। মানে এখানে দেখছি
যে যেহেতু শৈল কোন রকম মিথ্যার আশ্রয় নিল না এবং কথা সে কিছু মিথ্যা কথা বললো না, সে সরাসরি নিজের অপরাধ স্বীকার করে নিল এবং বলল যে আমি ওটা ভেঙে ফেলেছি। তখন শাশুড়ি কি হলো যে তখন তাকে ক্ষমা করলেন, যেহেতু সে অপরাধ স্বীকার করে নিয়েছে সেই জন্য শাশুড়ি আর তাকে শাস্তি দিলেন না। সত্য কথা, এমন অকপট ভাবে অপরাধ স্বীকার করিলে অপরাধীকে মার্জনা করা ছাড়া আর উপায় থাকে না। সশব্দে দরজাটা বন্ধ করিয়া দিয়া শাশুড়ি বলিলেন, ও 5টাকেও ফেলে দেব আমি চুরমার করে ভেঙে। এতদিনই রেগে গেছেন, তিনি বলছেন আর বাকি কাপগুলোকেও আমি চুরমার করে ভেঙে দেবো। রাগ গিয়া পড়িল চায়ের সেটটার উপরে। শৈল সবই সহ্য করে, সে নীরবে দাঁড়াইয়া রহিল। শাশুড়ি বলিলেন, ভেঙেছ বলা হলো, বেশ হলো, আবার চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? যাও ওপরের কাজ সেরে এসো, জল খাবারগুলো করতে হবে। যেহেতু সে অকপটে দোষ স্বীকার করে নিয়েছে সেই জন্য শাশুড়ি কিন্তু শাশুড়ি মাকে সেই জন্য ক্ষমাশীল করে তুলেছে। শাশুড়ি মা তাকে ক্ষমা করে দিয়েছে এবং তার মুখে দিয়ে কিছুক্ষণ চেয়ে থেকে তাকে ওপরে গিয়ে কাজ শেষ করতে তাড়াতাড়ি করে ওপরে কাজ শেষ করে এসে জল খাবার করতে বলল। শৈল ওপরে চলিয়া গেল। কিছুক্ষণ পরে হাসি মুখে আসিয়া রান্নাঘরে শাশুড়ির কাছে দাঁড়াইল। শাশুড়ির মনের উত্তাপ কমিয়া আসিতেছিল, তার রাগ আস্তে আস্তে কমে আসছিল। বলিলেন, নাও তোমাদের দেশের মতো খাবার তৈরি করো। হ্যাঁ, তাহলে তার দেশের মতো তার বাপের বাড়ির দেশে যেরকম রান্না বান্না হয় সেই রকম খাবার তাকে করতে বলছে শাশুড়ি। আসলে শাশুড়ির তার বৌমা যে ভালো রান্না করে সে ব্যাপারে তার আস্থা আছে, সে যে ভালো রান্না করতে পারবে সে সেটা জানে, সেই জন্য বলছে তোমাদের দেশের বাড়ির মতো রান্না করো। শৈল খাবারের সাজ সরঞ্জাম টানিয়া লইয়া বসিয়া বলিল, সমস্তর ভেতরেই মাছের পুর দেব তো মা? মাছের পুর? হ্যাঁ, তা দেবে বই কি, বিধবা তো কেউ আসছেন না। ময়দার ঠোঙার ভেতরে মাছের পুর দিতে দিতে শৈল বলিল, জানেন মা, এর সঙ্গে যদি একটুখানি হিং দেওয়া হতো ভারী চমৎকার হতো। বাবার আবার হিং ভিন্ন কোনো জিনিস ভালো লাগে না, আর যে সে হিং আমাদের বাড়িতে ঢুকতে দেন না। আফগানিস্তান থেকে কাবুলিরা সব আসে, তারাই দিয়ে যায়। শাশুড়ি বলিলেন, পশ্চিম ভালো জায়গা মা, আমাদের পাড়াগাঁয়ের সঙ্গে কি তুলনা হয়? সেসব জিনিস পাওয়া যায়। তা পশ্চিম বলতে এখানে সাধারণত বিহার বা উত্তরপ্রদেশ এই সব দিকের কথা বলা হচ্ছে। তখনকার দিনে বড় বড় যে অর্থবান বাঙালিরা তারা কিন্তু পশ্চিমে বেড়াতে যেত, অর্থাৎ ওই বিহারের ওইখানেই বেড়াতে যেত জল হাওয়া পরিবর্তনের জন্য। যাই হোক, এখানে পশ্চিমে বলছে যে তোমাদের ওখানে অনেক রকম পাওয়া যায়, আর এখানে পাড়াগায় সেই সব অত রকম খাদ্য পাওয়া যায় না। শৈল বলিল, পশ্চিমেও সে হিং পাওয়া যায় না মা, কাবুলিরা সেসব নিজেদের জন্য আনে, শুধু বাবাকে খুব খাতির করে কিনা, টাকা করি অনেক সময় নেয়, তাই সে জিনিস দেয়। শুধু কি হিং, যখন আসবে তখন প্রত্যেকে আঙুর, বেদানা, নাশপাতি, বাদাম, হিং এইসব ছোট ছোট ঝুড়ি করে ঝুড়ি দিয়ে যায়। 5 জনের মিলে সে হয় কত, কাঁচা জিনিস অনেক পচেই যায়। তাহলে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে শৈলর অত্যুক্তি করার স্বভাব রয়েছে, সব কথা বাড়িয়ে বাড়িয়ে বলার স্বভাব রয়েছে, এবং যার জন্য সে তার বাপের বাড়ি সম্পর্কে অনেক অত্যুক্তি করছে, অনেক বাড়ি বাড়ি বলছে যে এখানে বলতে বলতে তার কোনো জ্ঞানও নেই যে সে কি বলছে। যার জন্য সে বলছে যে কাবুলিরা তার বাবার কাছে টাকা ধার নেয়, কিন্তু প্রকৃতপক্ষে কাবুলিওয়ালারা ওদের থেকে বিভিন্ন ড্রাই ফ্রুটস অর্থাৎ বিভিন্ন রকমের শুকনো ফল, আখরোট, বাদাম ইত্যাদি এসে বিক্রি করে, তার সঙ্গে এখানকার লোকেদের টাকা ধার দিত এবং তার সঙ্গে চড়া সুদও নিত। চড়া সুদে তারা টাকা ধার দিত। আর এখানে শৈল বলছে যে কাবুলিরাই ওর বাবার কাছ থেকে টাকা ধার নেয়। ও
ঘরের বারান্দা হইতে ননদ গৌরী মৃদুস্বরে বলিল, এই আরম্ভ হলো এইবার। মানে এটা হচ্ছে তাদের নিত্যদিনের ঘটনা। নিত্যদিন মানে প্রতিদিনই শৈল তার বাপের বাড়ি সম্পর্কে নানা রকম অতিকথন করে। অর্থাৎ বাপের বাড়ির গল্প আরম্ভ হইল। সত্য কথা, শৈলর ওই এক দোষ, বিনীত নম্র মিষ্টমুখী সুন্দরী বউটি প্রত্যেক কথায় তার বাপের বাড়ির তুলনা না দিয়া থাকিবে না। সে হচ্ছে সহজ সরল সুন্দর একটি মনের অধিকারী, কিন্তু তাহলে কি হবে, তার একটাই মাত্র দোষ যে সব কথায় সে তার বাপের বাড়ির কথা টেনে নিয়ে এসে তুলনা দেয়, যে তার বাপের বাড়ি যে কতটা অর্থশালী, কতটা অর্থবান, সেটাই তাকে বোঝানোর চেষ্টা করে সকলের কাছে। শৈলর শাশুড়ি বলিলেন, যা হবে তাই হোক মা, আমার বউ ভালো আগে একটা লাইন আছে, পাশের বাড়িতে তুমুল কোলাহল উঠিতেছিল, শাশুড়ি আর বধূতে কলহ বাঁধিয়াছে। পাশের বাড়িতে তখন শাশুড়ি বউয়ের ঝগড়া চলছে। এটা বাঙালি বাড়িতে প্রত্যেক বাড়িতেই রয়েছে এই ধরনের কলহ, যার জন্য পাশের বাড়িতেও চলছে এইরকম ঝগড়া। শৈলর শাশুড়ি বলিলেন, যা হবে তাই হোক মা, আমার বউ ভালো হয়েছে, উত্তর করতে জানে না, দোষ করলে বকবকি, মুখের দিকে চাইলে মায়া হয়। তাহলে দেখা যাচ্ছে যে শাশুড়ি কিন্তু এক্ষেত্রে বৌমার প্রশংসা করছে। এবং একটা মেয়ে যখন বিয়ে করে তার বাড়িতে, নিজের বাড়ি ছেড়ে তার স্বামীর বাড়িতে আসছে এবং তার বাড়ির লোকেদের আপন করে নিচ্ছে, তখন তাদেরও কাজ হলো সেই বউটিকে তাদের মতো করে ভালোবাসা দেয়া। এটা হচ্ছে শাশুড়ির কর্তব্য। ভালোবাসা কখনো একতরফা হয় না। বৌমা যেরকম শাশুড়িকে ভালোবাসছে, তার কথা, তার বকুনি সহ্য করছে, তার কথা শুনে চলছে, মুখে তার কোনো মানে প্রতিবাদ নেই, শাশুড়ি বকলেও সেটা চুপ করে সহ্য করছে, শাশুড়িরও উচিত তাকে ভালোবাসা দেওয়া। সেই জন্য শাশুড়িও তার প্রশংসা করছে। অনেক শাশুড়ি এরকম যে বৌমার প্রশংসা করতে জানেন না, ভালো গুণ যদিও থাকে তবুও সেটা ভালো গুণ তিনি চোখে দেখতে পান না, কিন্তু এখানে শাশুড়ি কিন্তু বৌমার প্রশংসা করছেন এবং বলছেন যে আমার বউ খুব ভালো হয়েছে, মুখের দিকে চাইলে মায়া হয় ইত্যাদি। বৌমার গুণের সমাদর করার মতো মানসিক উদারতা তার মধ্যে রয়েছে। মানে তিনি বৌমার গুণের সমাদর করার মতো তিনি সেই দিক দিয়ে, মনের দিক দিয়ে উদার শাশুড়ি। শৈল বলিল, ওর ছেলে স্ত্রীকে শাসন করেন না কেন? জানেন মা, আমার দাদা হলে আর রক্ষে থাকতো না, সঙ্গে সঙ্গে বউকে হয়তো বাপের বাড়ি পাঠিয়ে দিতেন। একবার বৌদি কি উত্তর করেছিলেন মায়ের সঙ্গে, দাদা 3 মাস বৌদির সঙ্গে কথা কননি, শেষে মা আবার বলে কয়ে কথা বলান। তবে দাদার আমার বড্ড বাতিক, খদ্দর পড়বে হাঁটু পর্যন্ত, জামা সেই হাত কাটা এতটুকু, তামাক না বিড়ি না, সে এক বাতিকের মানুষ। শাশুড়ি বোধ হয় মনে মনে একটু বিরক্ত হয়ে উঠলেন, বলিলেন, নাও নাও, তাড়াতাড়ি হাত চালিয়ে নাও, দেখো যেন মাছের কাঁটা না থাকে। তাহলে শৈল তার দাদার সম্পর্কে বলছে যে তার দাদা হলো বাতিকের মানুষ, সে বিড়ি তামাক কিচ্ছু খায় না, খদ্দর পড়বে হাঁটু পর্যন্ত। আর একবার বৌদি তার মায়ের মুখের কে উত্তর করেছিল বলে তার দাদা 3 মাস, মানে তার দাদা খুবই মাতৃভক্ত, সেই কথাটাই এখানে বলছে। তার শাশুড়ি এই প্রথম শাশুড়ি ভালো লাগছিল, কিন্তু একই কথা শুনতে রোজই সেই একই তার বাপের বাড়ির প্রশংসা, সেই জন্য শুনে শুনে শাশুড়ি একটু মনে মনে বিরক্ত হয়ে বললেন যে তাড়াতাড়ি কাজ করতে। শৈল বলিল, ছোট মাছ কাঁটা বাঁচতে হাত চলছে না মা, তবে এই হয়ে গেল। কড়ায় এক ঝাঁক সিঙ্গারা ছাড়িয়া দিয়া সে আবার বলিল, মা আমার কখনো ছোট মাছ বাড়িতে ঢুকতে দেন না, 2 সেরের কম মাছ হলেই সঙ্গে সঙ্গে ফেরত দেবেন।
কুচো মাছের মধ্যে ময়া আর কাঠ মাছের মধ্যে মাগুর। হ্যাঁ, তাহলে তারা যে কতটা অর্থবান যে সেটা বোঝা, মানে সেটাই সে বারবার তার কথার মধ্যে প্রমাণিত হচ্ছে। এবং সেই জন্য সে বলছে যে ছোট মাছ আমাদের ঢুকতে দেয় না মা, বড় বড় মাছ ছাড়া সব ছোট মাছ আনলে সেগুলো ফেরত চলে যায়। মানে সেখানে বোঝা যাচ্ছে সে অতিরিক্ত কথা বলে এবং মানে অতিরিক্ত কথা বলে এবং অতি কথনের দোষ রয়েছে তার, এবং তার মধ্যে একটা ছেলে মানুষই রয়েছে। অবশ্যই তখনকার দিনে মেয়েদের কম বয়সে বিবাহ, সে সত্যি ছেলে মানুষ এবং তার কথাবার্তার মধ্যেও একটা ছেলে মানুষই দেখা যায়। শাশুড়ি বাধা দিয়ে বলিলেন নাও নাও, তাড়াতাড়ি সেরে নিয়ে চুল টুল বেঁধে ফেলোগে। কেশ প্রসাধন অন্তে শৈল কাপড় ছাড়িতেছিলেন। কেশ প্রসাধন মানে চুল বাঁধা হয়ে যাবার শেষে ওর কাপড় পরছিল। ননদ গৌরী প্রশংসমান দৃষ্টিতে ভাতৃজার দিকে চাহিয়া বলিল, রং বটে তোমার বৌদি, তুমি যা পরবে তাতেই তোমাকে সুন্দর লাগবে। আর আমাদের দেখো না যেন কাঠ পুড়িয়ে, মানে এখানে তাকে ভাতৃজাকে প্রশংসা করে ননদ গৌরী কথা বলছে। শৈল বলিল, এই যে দেবার নয় ভাই, নাহলে তোমাকে দিতাম। আমার আর কি রং দেখছো, বাবা মা দাদা আর আমার অন্য বোনেদের যদি দেখতে, তবে দেখতে রং কাকে বলে, ঠিক একেবারে গোলাপ ফুল। তাহলে দেখা যায় যে শৈলর মনে কিন্তু কোনো হিংসা নেই, সে সবকিছু ভাগ করে নিতে ভালোবাসে। সেই জন্য গৌরীকে বলছে যে এটা তো দেবার নয় রংটা, তা নাহলে আমি তোমাকে এই রংটা দিতাম। আর গৌরী হয়তো তার বাপের বাড়ি কখনো যায়নি, তখনকার দিনে দূরে দূরে বিয়ে হলে বাড়ির সকল লোকেরা তো যেতে পারতো না, বা গৌরী হয়তো তখন ছোট ছিল। যাই হোক, যে কারণেই হোক না কেন, গৌরী তার বাবা মা দাদা শৈলর বাড়ির লোকেদের দেখেনি। তাই বলছে যে তাদের যদি তুমি দেখতে, তাহলে দেখতে যে তারা কতটা আমার থেকে ফর্সা। গৌরী বিস্মিত হয়ে বলিল, বলো কি বৌদি, তোমার চেয়ে ফর্সা রং? হ্যাঁ ভাই, বাড়ির মধ্যে আমি কালো। হ্যাঁ, মানে সে এখানে একটু অহংকার প্রকাশিত হচ্ছে। শাশুড়ি আসিয়া চাপা গলায় বলিলেন, আর কত দেরি বৌমা, ওরা যে সব এসে গেছেন। শৈল তাড়াতাড়ি মাথায় কাপড়টা দিয়া বলিল, এই যে মা, হয়ে গেছে আমার। ধনী কলিকাতা প্রবাসিনীদের মহার্ঘ উজ্জ্বল সজ্জা ভূষণ রূপ সমস্তকে লজ্জা দিয়া শৈল আবির্ভূতা হইল নক্ষত্রমণ্ডলে চন্দ্রকলার মতো। তাহলে তোমরা আগে যে জোড়াসাঁকোর ধারে যেটা পড়েছো সেখানে এই বর্ণনাটা জানো যে আকাশে অসংখ্য নক্ষত্রের মধ্যে যখন চাঁদ উদিত হয় তখন সমস্ত নক্ষত্রের সৌন্দর্য ম্লান হয়ে যায়। এখানেও ঠিক তেমনি কলকাতা থেকে যে সমস্ত নারীরা তাদের বাড়িতে এসেছে তাদের বেশভূষণ, সাজ পোশাক, এত সৌন্দর্য সবকিছুই ম্লান হয়ে যাচ্ছে যখন শৈল তাদের সামনে আবির্ভূত হচ্ছে। প্রবাসিনীর দল মুগ্ধ হইয়া দেখিতেছিল। শৈল হাসি মুখে প্রণাম করিল। ও বাড়ির গিন্নি বলিলেন, এ যে চাঁদের মতো বউ হয়েছে তোমার দিদি, লেখাপড়াটাও জানে নাকি? শৈল মৃদুস্বরে বলিল, স্কুলে তো পড়িনি, বাবা স্কুলের শিক্ষা বড় পছন্দ করেন না, বাড়িতে পড়েছি, ম্যাট্রিক স্ট্যান্ডার্ড শেষ হয়েছিল, তারপরেই মানে সেই কথাটা এখানে বলা হয়নি, তারপরে তার বিয়ে হয়ে গেছিল। এটাই আর কি, কথাটা অসমাপ্ত থাকিলেও ইঙ্গিতে বোঝাই গেল যে তারপরে তার বিয়ে হয়ে গেছে। ও বাড়ির গিন্নি বলিলেন, কে জানে মা, আজকাল কি যে হাল হলো দেশের, মেয়েদের আর কলেজে না পড়লে বিয়ে হচ্ছে না। আমার বউরা তো কলেজে পড়ছিল সব, বিয়ের পরে ছাড়িয়ে দিলাম। শৈল উত্তর দিল, কলেজের কোর্স আমিও কিছু পড়েছি, তবে আমার বোনরা সব ভালো করে পড়েছে, বাড়িতে দাদাই পড়ান। পড়াশোনায় দাদার ভয়ানক বাতিক কিনা জানেন, বছরে 500-700 টাকার বই কেনেন, বাংলা ইংরেজি, বিলেত থেকে ইংরেজি বই আনাবেন। কাজকর্ম যদি করতে বলবেন মা, কাজকর্ম অবশ্যই বাবারই বিজনেস আছে, সেই বিজনেস দেখতে বলেন তো বলবেন, সম্মুখে জ্ঞান সমুদ্র মা, চোখ ফেরাবার আমার অবকাশ নেই। মানে এখান থেকে বোঝা যায় যে শৈলর কথা অনুযায়ী যে তার দাদা খুবই পড়াশোনায় আগ্রহী, পড়াশোনা নিয়েই সব সময় থাকে, তাই কাজকর্ম যদি তাকে বলা হয় তাহলে সে বলে যে সামনে জ্ঞান সমুদ্র, আমার চোখ ফেরাবার সময় নেই। অনেক দামি দামি 500-700 টাকার ইংরেজি বাংলা নানা রকম বই পড়েন তিনি।
কোথায় তোমার বাপের বাড়ি? এলাহাবাদ। এলাহাবাদের গেছেন নিশ্চয়ই, আমাদের সেখানে 3 পুরুষ বাস হয়ে গেল। বাবা সেখানে কন্ট্রাক্টরি করেন। হ্যাঁ, তাহলে 3 পুরুষ মানে বাবা, শৈলর বাবা, শৈলর ঠাকুরদা এবং তার বাবা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে শৈল সবসময় অতিরিক্ত কথা বলে চলেছে। সেই জন্য দেখা যায় যে শৈলকে যে অল্প কথাতেও সে তার কথা সারতে পারত, কিন্তু তা না করে একটু কিছু একটা জিজ্ঞাসা করলে সে তার বাপের বাড়ি অত্যুক্তি শুরু করে দিচ্ছে এবং দাদা, তার মা, বাবা সবার প্রশংসায় সে একেবারে পঞ্চমুখ। এক্ষেত্রে কিন্তু এই অতি কথা বলার জন্য তার কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ক্ষতিই হচ্ছে। কারণ অতিরিক্ত কথা বললে হয়তো কোনো ভুল কথাও বেরিয়ে যেতে পারে, সেই জন্য বক্তা হওয়ার থেকে শ্রোতা হওয়াটাই বেশি ভালো আর কি। বেশি কথা বললে তার ক্ষতি হতে পারে, কিন্তু যে শ্রোতা তার কিন্তু মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। যাই হোক, আমি তো ঠিক জানি না, তবে মেজো ভাই বলেন মাঝে, এখানে একটু বাদ গেছে, কিরকম পান টান মানে কিরকম টাকা তিনি উপার্জন করেন সেটা ওই প্রতিবেশীরা জিজ্ঞাসা করছে। আমি তো ঠিক জানি না, তবে মেজো ভাই বলেন মাঝে মাঝে, এরকম করে আর চলবে না মা, তুমি বাবাকে বলো পাকা বাড়িগুলো সব ভাড়া দিয়ে নিজে সেই খোলার বাড়িতে থাকবেন, টাঙায় চড়ে কাজ দেখে বেড়াবেন, মোটর কিনবেন না, এ করে চলবে না। মানে তারা যে বাপের বাড়ি যে খুব সচ্ছলতা আছে, এখান থেকে বোঝা যায় যে তার পাকা বাড়ি অনেক রয়েছে, সেগুলো সব ভাড়া দিয়ে দিয়ে বাবা একটা খোলা বাড়িতে রয়েছে এবং মোটর গাড়ি না কিনে তিনি ওই টাঙা মানে ঘোড়ায় টানা গাড়ি, সেই ঘোড়ায় টানা গাড়ি করে তিনি যাতায়াত করেন তার বাবা আর কি। বাবা বলেন, হে আমার পৈতৃক বাড়ি, যেমন আছে তেমনই থাকবে, ভাঙবো না, অন্য কোথাও যাবো না। আর গাড়িও আমি কিনবো না, ছেলেরা বিলাসী হবে, বিলাসী মানে ছেলেরা অলস হয়ে পড়বে। আমি রোজগার করছি, তারা যদি না পারে। জানেন, লোকে বলে মহেন্দ্রবাবু এক হিসেবে সন্ন্যাসী। মহেন্দ্রবাবু হচ্ছে শৈলর বাবার নাম, লোকে তাকে সন্ন্যাসী বলে, মানে তিনি এতই ভালো মানুষ, সেই জন্য লোকেরা তাকে সন্ন্যাসী বলছে। শৈল কথা শেষ করিয়া মৃদু মৃদু মিষ্ট হাসে। প্রবাসিনী গিন্নি এবার শৈলর শাশুড়িকে বললেন, তাহলে ছেলের তোমার বেশ বড় ঘরে বিয়ে হয়েছে দিদি, তোমাদের যে অনেক বড় ঘর, তত্ত্ব তল্লাশ করেন কেমন বেআইরা? তাহলে তোমাদের যে অনেক বড় ঘর, এই যে প্রতিবেশীরা ওই শৈলর শাশুড়িকে বলল, তার মানে কি যে তাদের শৈলর যে শ্বশুর বাড়ি সেটা তারা অনেক ছোট, মানে তারা হচ্ছে অর্থের দিক দিয়ে তারা কম, আর শৈলর শ্বশুর বাড়ি অনেক বেশি বড় লোক। সুতরাং এটা তাকে ছোট করেই প্রতিবেশীরা এই কথাটা বলল যে তোমাদের থেকে অনেক বড় ঘর শৈলর বাপের বাড়ির লোকেরা। তা বলছে যে তারা খোঁজ খবর নেয়, তত তল্লাশ বলতে তারা খোঁজ খবর নেয় শৈলর। বিচিত্র সংসার, বিচিত্র মানুষের মন, কোন কথায় কে যে আঘাত পায় সে বোধ হয় বিধাতারও সাধ্য নয়। তোমাদের চেয়ে বড় ঘর, এই কথাটুকুতেই অমরের মা আহত হয়ে উঠলেন, মানে তিনি অত্যন্ত আঘাত পেলেন কথাটাতে, যে কথাটা বলা হলো। আর এই পৃথিবীতে মানুষের কে কোথায় যে কি কথাতে আঘাত পাবে সেটা বোঝা মুশকিল। তিনি মুখ বাঁকাইয়া বলিলেন, কে জানে দিদি, বড় না ছোট সে জানি না, তবে বৌমাই বলেন বাপেদের এই বাপেদের ওই, কিন্তু তত্ত্ব তল্লাশ তো দেখি না। আজ 2 বছর ওই দুধের মেয়ে এসেছে, নিয়ে যাওয়ার নাম পর্যন্ত নেই। দুধের মেয়ে কেন বলেছে? কারণ খুব ছোট মেয়ে, তখনকার দিনে ছোট বয়সে বিয়ে হতো। বলছে 2 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, কেউ একবার কোনো খোঁজ খবরও নেয়নি, আসেওনি। শৈল মুহূর্তে বলিয়া উঠিল, জানেন তো মা, বাবার আমার অদ্ভুত ধরন। তিনি বলেন, যে বস্তু আমি দান করলাম সে আবার আমি কেন আমার বলে আমার ঘরে আনবো? তবে যাকে দান করলাম সে যদি স্বেচ্ছায় নিয়ে আসে
তখন তাদের আদর করব, সম্মান করব, আমার বলবো। আর তত্ত্বতল্লাশ এত দূর থেকে করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু টাকা তো চাইলেই দেন তিনি, যখন চাইবেন তখনই দেবেন। মানে সে অত্যন্ত বুদ্ধিমতী, যার জন্য হঠাৎ করে সে যখন বললো তত্ত্বতল্লাশ করে না, শাশুড়ি যখন বলল, তখন ও তাড়াতাড়ি করে পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য বললো যে এত দূর থেকে তো খোঁজ খবর নেওয়া সম্ভব নয়। আর আমার বাবা বলে যে বস্তু আমি দিয়ে দিয়েছি, একবার বিয়ে দিয়ে দিয়েছি আমার মেয়েকে, তাকে আমি আবার কেন নিজের ঘরে আনবো, এই সমস্ত বলছে। কিন্তু তার শেষে বলল সেটা হচ্ছে যে টাকা তো চাইলেই দেন তিনি, যখন চাইবেন তখনই দেন। শাশুড়ি বলিয়া উঠিলেন, কি বললে বৌমা, তোমার বাবা আমাদের টাকা দেন? কখন, কোন কালে? এটা সত্যি একটা অপমানজনক কথা যে তার স্বামী, শৈলর স্বামী, সে তার শ্বশুরের কাছ থেকে টাকা নেয়। সেই কথাটা সে আবার প্রতিবেশীদের সামনে বলেছে। শাশুড়ির এখানে দেখা যাচ্ছে যে আত্মমর্যাদা জ্ঞান প্রবল, এবং যখন শৈল এই কথাটা বলেছে তখন তার আত্মসম্মানে, শাশুড়ির আত্মসম্মানে অত্যন্ত আঘাত লেগেছে। শৈল বলিল, আপনাদের কথা তো বলিনি মা, আপনি জিজ্ঞাসা করে দেখবেন। 150, 80 চাইলেই তিনি দেন, কেন দেবেন না? হ্যাঁ, তার বাবা যে 150, 80 এরকম ভাবে তার জামাইকে টাকা দেয়, সেই কথাই বলল। শাশুড়ির মুখ কালো হয়ে উঠল। শুধু গ্রামবাসীদের, গ্রামবাসী নয়, উপস্থিত মহিলাবৃন্দ, প্রবাসিনী, দেশ দেশান্তরের সংবাদ রটিয়া যাইবে। অমরের মায়ের মাথায় মাথা যেন কাটা গেল। তখনকার দিনে, তৎকালীন সময়ে সমাজের এক চিত্র এখানে তুলে ধরা হয়েছে। তখনকার দিনে একটা কথা যদি কোনো বাড়িতে হতো, তাহলে সেটা 5 কান হয়ে যেত। এখনকার দিনে মানুষের অত সময় নেই। তখনকার দিনে কি হতো, মেয়েদের তো ঘরের কাজ ছাড়া অন্য বাইরের কাজ তারা করতো না, যার জন্য তাদের অফুরন্ত সময় ছিল, এবং এর কথা ওর কথা, এর বাড়ির কথা ওর বাড়ির কথা, এই সমস্ত কথা কাটা চালাচালি হতো। এবং সেই জন্য সমস্ত গ্রামে কথাটা রটে যাবে যে অমর তার শ্বশুরের কাছ থেকে টাকা নেয়। এই জন্য শাশুড়ির মাথা কাটা যাবার মতো অবস্থা হলো। তিনি বলিলেন, ভালো, অমর আসুক, আমি জিজ্ঞাসা করব, ঘুণা করেও তো আমি জানি না। কিন্তু তিনি সঙ্গে সঙ্গে বৌমার সঙ্গে সেই লোকেদের সামনে ঝগড়া শুরু করলেন না বা প্রতিবাদও করলেন না। তিনি একটু সময় নিলেন। তিনি বললেন যে ঠিক আছে, অমর আসুক, আমি তখন জিজ্ঞাসা করব। ও বাড়ির গিন্নি বলিলেন, তোমায় হয়তো বলেনি অমর দরকার হয়েছে শ্বশুরের কাছে নিয়েছে। এই কথাটার মধ্যে একটা শ্লেষ রয়েছে যে তোমায় হয়তো বলেনি, তার ছেলে তাকেই না বলে তার সংসার চালানোর জন্য শ্বশুরের কাছ থেকে সে টাকা নিচ্ছে, এবং সেটা তার মাও জানে না। এই কথাটার মধ্যে একটা শ্লেষ রয়েছে যে তোমাকে না বলেই টাকা নিয়েছে। অমরের মা বলিলেন, সে কেন নেবে ভাই, সে নেওয়া যে তার অন্যায়, নিজ কাজ। শ্বশুরের কাছে হাত পাতা আছি, পরিবারের যে তার একটা অহংকার রয়েছে, এবং তার সেটা তার এখানে মান সম্মানে আঘাত লেগে গেছে, তার সম্মানে আঘাত লেগেছে, তার আত্মসম্মান বোধে আঘাত লেগেছে। এবং সে বলছে যে এইরকম ভাবে শ্বশুরের কাছে টাকা নেওয়া, সেটা তো অত্যন্ত নিজ কাজ, সেটা কেন অমর করতে যাবে? অমর কাজ করে কলিকাতায়, সেখানে সে অর্ডার সাপ্লাই এর ব্যবসা করিয়া থাকে। ব্যবসা হইলেও ক্ষুদ্র তার আয়তন, সংকীর্ণ তার পরিধি, তবুও সে স্বাধীন। তাই মাসে 2 বার করিয়া সে বাড়ি থাকে। অমরের মা রোষ কষায়িত নেত্রে পুত্রের আগমন পথের দিকে চাহিয়া রহিলেন। তাহলে অমর ওখানে অর্ডার সাপ্লাই এর কাজ করে এবং ব্যবসা করে, এবং ব্যবসাটা আয়তনে খুব ক্ষুদ্র, খুব ছোটখাটো একটা ব্যবসা, কিন্তু স্বাধীন ব্যবসা।
চাকরি তো নয় যে কারো অধীনে নয়, এবং সে স্বাধীনভাবে কাজ করতে পারে বলে মাসে 2 বার করে বাড়িতে আসে। এবং অমরের মা রাগী দৃষ্টিতে অত্যন্ত মনে মনে রাগ পুষে রেখে তিনি অমরের অর্থাৎ ছেলের আগমনের আশায় বসে রইলেন। ধনী কলিকাতা প্রবাসিনীদের সম্মুখে যে অপমান তাহার হইয়াছে সে তিনি কিছুতেই ভুলিতে পারিতেছেন না। শুধু তাহার সংসারের অসচ্ছলতায় নগ্নভাবে আত্মপ্রকাশ করে নাই, তাহাকে মিথ্যাবাদিনী সাজিতে হইয়াছে। এই কয়দিন বধূর সঙ্গে একরূপ বাক্যালাপ করেন নাই। শৈল অবশ্য সে বিষয়ে দোষী নয়, সে সদা সর্বদাই মুখে হাসিটা মাখিয়া শাশুড়ির আজ্ঞার জন্য তাহার মুখের দিকে চাহিয়া থাকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে শাশুড়ি আত্মসম্মানে এতই আঘাত লেগেছে যে তিনি কিছুতেই এই অপমানের কথা ভুলতে পারছেন না, এবং তিনি মেনে নিতে পারছেন না যে এই কথাটা, এবং তিনি মনে মনে অত্যন্ত কষ্ট পাচ্ছেন যে তার ছেলে তাকেই না জানিয়ে শ্বশুরের কাছ থেকে টাকা নেয়, এবং সেই কথাটা জন্য তাকে মিথ্যেবাদীও সাজতে হয়েছে। কেন মিথ্যেবাদী সাজতে হয়েছে না, সে বলছে শাশুড়ি বলছে যে কই টাকা তো নেন না, তখন প্রতিবেশী যে যারা এসেছে তারা বলছে যে হ্যাঁ তুমি হয়তো জানো না কিন্তু নেয় টাকা। এই জন্য তাকে মিথ্যেবাদী সাজানো হচ্ছে, যার জন্য সে একেবারে কথাই বলা বন্ধ করে দিয়েছে তার পুত্রবধূর সঙ্গে। কিন্তু শৈল দোষী নয়, এবং সে হাসি মুখেই শাশুড়ি আজ্ঞার জন্য বসে আছে, কারণ সে তো কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজটা করেনি, কোনো মানুষকে ছোট করার উদ্দেশ্য নিয়ে সেই কাজটা করে, সে এই কথাটা বলেনি। কিন্তু তার অতিকথন স্বভাব, সে কথা বলার অতিরিক্ত স্বভাব, বেশি বাড়িয়ে বাড়িয়ে কথা বলার অভ্যেস তার, সেই জন্য বাড়িয়ে বাড়িয়ে বলে দিচ্ছে। কিন্তু তার বাপের বাড়িকে বাড়িয়ে বলতে গিয়ে এদিকে যে শ্বশুর বাড়িকে ছোট করা হচ্ছে সেই জ্ঞানটা তার নেই। সংসারের নিয়ম কাল অগ্নির উত্তাপ হরণ করিয়া থাকে, সময়ের কাল অগ্নির উত্তাপকে, কাল সময় আগুনের উত্তাপকেও কমিয়ে দেয়। মানুষের মনে যতই রাগ থাকুক না কেন, যতই দুঃখ কষ্ট যন্ত্রণা থাকুক না কেন, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সময় হচ্ছে সব থেকে শক্তিশালী, এবং সময়ের সঙ্গে সঙ্গে মানুষ যত বড় আঘাত পাক, দুঃখ পাক, কষ্ট পাক, সেগুলো কিন্তু এক সময় না এক সময় ভুলেও যায়। মানুষ ধরো দেখো কোনো আত্মীয় স্বজন, নিজের খুব প্রিয়জন কেউ মারা গেলে মানুষ শোকে একদম স্তব্ধ হয়ে যায়, কিন্তু যত সময় আস্তে আস্তে এগোতে থাকে তত কিন্তু মানুষ সেই শোক আস্তে আস্তে ভুলতে থাকে। কোনো কিছু আঘাত পেলে মানুষ সেগুলো আস্তে আস্তে ভুলতে থাকে, মনের আগুনও নিভিয়া যায়। কিন্তু শৈলর দুর্ভাগ্য যে তার শাশুড়ির মনের আগুন শিখা রহস্য হইতে না হইতেই ইন্ধনের প্রয়োগে দ্বিগুণ হইয়া উঠিল। পাড়ার ঘরে ঘাটে এই লইয়া যে কানাকানি চলিতেছিল সেটা ভালোভাবেই ক্রমশ জানাজানি হইয়া গেল। কিন্তু শৈলর এমনই দুর্ভাগ্য যে তার শাশুড়ির হয়তো রাগটা একটু কমে আসছিল, কিন্তু এমন ইন্ধন জোগানো হলো, এমন ভাবে সেটাকে খুঁচিয়ে দেওয়া হলো, যার জন্য সেই রাগটা কমতে কমতেও আবার সেই রাগটা দ্বিগুণ হয়ে গেল। এবং কেন সেই দ্বিগুণ হয়ে গেল না, সেই কথাটা মেয়েদের মুখে 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 সারা গ্রামে রাষ্ট্র হয়ে গেছে, এবং পাড়াতে গ্রামে ঘরে ঘাটে যেখানে যাচ্ছেন সেখানেই তিনি এই একই কথার কানাকানি, তার সামনে হয়তো কেউ বলছে না, কিন্তু পেছনে সকলে এই কথা নিয়ে আলোচনা করছে যে অমর তার নিজের সংসার চালাবার জন্য শ্বশুরের কাছ থেকে টাকা নেয়। সেদিন সরকারদের মজলিসে এক দফা প্রকাশ্য আলোচনার সংবাদ অমরের মা সকর্ণে শুনিয়া আসিলেন। তিনি নিজের কানে সরকারদের মজলিসে, মাঝে মাঝে মেয়েরা কোনো কারো একজনের বাড়িতে একত্রিত হয়ে গল্প গুজব করতো তখনকার দিনে, এবং সেরকমই সরকারদের বাড়ির মজলিসে সেখানে মেয়েরা এই কথাটা নিয়ে আলোচনা করছে, সেটা অমরের মা শুনে এলো। দিন 10 পরে কিসের একটা ছুটি উপলক্ষে অমর বাড়ি আসিবার কথা জানাইয়া দিল। শৈলর মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়িল।
কথাটা মিথ্যা বারবার সংকল্প করিয়াও সে বিষয়ে স্বামীকে কোনো কথা লিখিতে পারে নাই। কোনো অনুরোধ জানাইতে কেমন যেন লজ্জাবোধ হইয়াছে, তাহার হাত চলে নাই, ঠোঁট কাঁপিতেছে, চোখেও জল দেখা দিয়াছে। সে চিঠির কাগজখানা জড়ো করিয়া মুড়িয়া ছুঁড়িয়া ফেলিয়া দিয়াছে। শৈল আপনার শয়নকক্ষের স্তব্ধ প্রতীক্ষায় স্বামীর জন্য বসিয়া রহিল। অমর আসিলেই সে তার পায়ে আছাড় খাইয়া পড়িবে। মানে তার মধ্যে যেন একটা এমন লজ্জা বোধ হচ্ছে যে সে স্বামীর কাছে যে চিঠি লিখে ক্ষমা চেয়ে নেবে, কি শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে নেবে এই কথা বলার জন্য, সেটুকুও তার ক্ষমতা নেই আর কি। মানে তার মনের মধ্যে একটা চাপা কষ্ট রয়েছে, কিন্তু সে অমরকে চিঠি লিখতে পারছে না। শুধু সে স্বামীর জন্য অপেক্ষা করছে যে আসলে সে তার পায়ে পড়ে ক্ষমা চেয়ে নেবে। আজ এই পর্যন্তই থাক এই ভিডিওটা। পরের ভিডিওতে আমি বাকি অংশটা আলোচনা করব। তোমরা সকলে খুব ভালো থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আইসিএসসি আইএসসি বোর্ডের বাংলা বিষয়ে তোমাদের যে কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে বা যে কোনো রকম সাহায্যের জন্য তোমরা আমার চ্যানেলটিকে ফলো করো, ভালো লাগলে লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তোমরা সকলে খুব ভালো থেকো।